বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে, বাঁচাও। মোহিনীর মৃতদেহটা চিনতে একটুও সময় লাগে না। সে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। না না না। কুসুমপুর গ্রামের মানুষজন বেশিরভাগ চাষবাসের উপর নির্ভরশীল। ফসলের ফলন ভালো না হলে তাদের সংসার চালানো বড় মুশকিল হয়ে ওঠে। এমন এক সন্ধ্যায় রশিনী তার বাবাকে বলে, ও বাবা, আমি কালকে প্রথমবার স্কুল যাব। আমি কিন্তু আর ছোট নেই, আমি ক্লাস 1-এ ভর্তি হয়ে গেছি। আমার রশনি মা সত্যি সত্যি কত বড় হয়েছে, ক্লাস 1-এ ভর্তি হবে, কলেজ যাবে, স্কুলে দিদিমণি হবে। তুমি মেয়েকে অত শর্ত দেখিও না, আমাদের ঘরের সামর্থ্য কোথায়? ঘরে শুধু কালকের জন্য 2 মুঠো চাল পড়ে আছে, আর তার শুধু স্বপ্ন। তুমি কোনো চিন্তা করো না গিন্নি, ফসল উঠলে ভালো দাম পাবো। প্রভুর কৃপায় যদি কোনো দুর্যোগ না হয় তাহলে আমাদের আর কোনো অভাব হবে না। তখন দেখো গিন্নি, সব ঠিক হয়ে যাবে। বাবা বাবা, আমাকে উড পেন্সিল এনে দেবে? আমি উড পেন্সিল দিয়ে ছবি আঁকবো। আমার সব বন্ধুর কাছে উড পেন্সিল আছে। রশিনীর আবদার শুনে মোহনের চোখের জল এসে যায়। কালকের দিনে তাদের ভাগ্যে ভাত জুটবে কিনা তার নিশ্চয়তা নেই। হ্যাঁ মা, আমি উড পেন্সিল আর রবারও এনে দেবো। ঠিক তখনই তাদের বাড়ির একদম কাছে বেশ কিছু শিয়াল এসে হু করে ওঠে। রশনি খুব ভয় পেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। তোর কোনো ভয় নেই মা, তোর বাবা তো তোর কাছেই আছে। ভয় তো পাবেই, মনে হয় শিয়ালগুলো একদম বাড়ির পিছনে ঘোরাঘুরি করছিল। এত শিয়াল বেড়ে গেছে যে সন্ধ্যা হলেই শিয়ালের ডাক। জঙ্গল থেকে বেরিয়ে একদম উঠানের কাছে চলে আসছে। যাই হোক, সন্ধে হয়ে এলো, এবার চলো শুয়ে পড়ো। রাত একটু গড়াতেই ওদিকে পাড়াতেই এক মেছুরে মাছ চুরি করতে যায় জাল নিয়ে। বাঁশ বাগানের পথ ধরে দাসীদের পুকুরে যায়। আজ বেশি জাল ফেলবো না, 2বার জাল ফেলবো, যে কটা মাছ পাবো সে কটা নিয়ে কেটে পড়বো। এই কথা বলতে বলতে সে হাঁটতে থাকে, কিন্তু নরেশ জেলে বুঝতে পারে না যে তার পিছনে বেশ কয়েকটা শিয়াল তার পিছু নিয়েছে। কোনো এক শিয়াল ডেকে উঠলো। নরেশ জেলে কোনো গ্রাহ্য না করে পুকুর পাড়ে পৌঁছায়। তার জালটা পুকুরে ফেলে। ঠিক তখনই কোনো এক শিয়াল তার একদম কাছে চলে আসে। এই হুস হুস, যা এখান থেকে বলছি, যা যা। এই হুস হুস হুস, যা এখান থেকে, যা যা। শিয়ালটা এক পাও নড়ে না, এক দৃষ্টিতে নরেশ জেলের দিকে তাকিয়ে থাকে। তারপর আরো 2টো শিয়াল যেন কোথা থেকে চলে আসে। এই হুস হুস হুস, যা যা, হুস হুস। শিয়ালগুলিকে দেখে নরেশ জেলে খুব ভয় পেয়ে যায়। তখনও আশেপাশে শিয়ালের দল অনবরত ডেকেই চলেছে। নরেশ জেলে একটু সাহস জুটিয়ে পাশে পড়ে থাকা যেই লাঠিটা তুলতে যাবে, ঠিক তখনই শিয়ালগুলো তার দিকে। এর পরের দিন সকালে কিছু লোক দাসীদের পুকুরের সামনে ছিন্ন ভিন্ন অবস্থায় নরেশ জেলেকে পড়ে থাকতে দেখে। কি অবস্থা, শিয়ালগুলো একেবারে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। রাতের অন্ধকারে মাছ চুরি করতে একটু বেরিয়েছিল, বুকে একটুকু ভয়টা না থাকলে হয়। দিন দিন শিয়ালের উৎপাত বেড়েই চলেছে, গ্রামে আগে কোথাও শিয়াল দেখা যেত না। নরেশের ঘটনাটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। এদিকে মোহন সকালে চাষের কাজ ছেড়ে বাড়ি ফিরতেই মোহিনী তাকে বলে, ওগো, শুনেছো আজ কি হয়েছে? হ্যাঁ গো গিন্নি, সবই শুনলাম তো। আমার রশনি মা কোথায় গেল, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আজ তোমার মেয়ে প্রাইমারি স্কুলে গিয়েছে, ক্লাস 1-এ ভর্তি হয়েছে। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। জানো গিন্নি, আমাদের জমির পাশে কলা গাছটাতে কলা ধরেছে। ভাবছি কলাগুলো বিক্রি করে মেয়েটার জন্য উড পেন্সিল রবার কিনে দেবো।
ঠিক আছে, তাই করো, মেয়েটা খুব খুশি হবে। দুটো খেতে দাও গিন্নি, বিকেলে গিয়ে কলা পেরে নিয়ে আসবো। আজকাল শিয়ালের উৎপাদে সন্ধ্যের পর থেকে পথে বেরোনো দেয়। তুমি মাঠে গেলে সন্ধ্যার আগেই ফিরে আসবে। এরপর খাওয়া দাওয়া সেরে মোহন দুপুরবেলা তাদের জমিতে কলা পাড়তে চলে যায়। তখন রোশনি স্কুল থেকে বাড়ি ফিরে তার মাকে জিজ্ঞাসা করে, মা, বাবা কোথায়? বাবা জমির কাজে গিয়েছে, একটু পরেই চলে আসবে। ওদিকে মোহন কলাগুলি জমিতে রাখে আর বলে, সন্ধে হতে অনেক দেরি, ততক্ষণ জমির কাজগুলো করি। মোহন এক মনে কাজ করতে থাকে। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে। এই রে, কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। মোহন কলাগুলিকে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। বাড়িতে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য মোহন আজ বাঁশ বাগানের ছোট রাস্তা ধরে। বাগানের গভীরে শিয়াল হঠাৎ ডেকেই চলে। ওদিকে মোহিনী সন্ধেবেলা প্রদীপ হাতে নিয়ে পথের দিকে দেখে ভাবে, সন্ধে হয়ে এলো, লোকটা এখনো ফিরলো না। এদিকে বাঁশ বাগানের পথে হাঁটতে হাঁটতে মোহন বুঝতে পারে এই পথটা ধরা একদম ঠিক হয়নি। বুঝতে পারছি, শিয়ালগুলো আমার পিছে নিয়েছে। ভয় পেলে চলবে না, তাড়াতাড়ি হাঁটতে হবে। আর তখনই তার সামনে একটা শিয়াল এসে দাঁড়িয়ে গর্জন করতে থাকে। যা যা এখান থেকে, যা বলছি, যা, হুস হুস। মোহনটার শব্দে শিয়ালটি বিন্দু মাত্র ভয় পায় না। এবার মোহনও জোর গলায় শিয়ালটাকে তাড়ানোর চেষ্টা করে। এই হুস হুস, যা যা এখান থেকে, যা যা। ওদিকে রশনি পড়তে বসে তার মাকে জিজ্ঞাসা করে, মামা, বাবা এখনো বাড়ি আসলো না, বাবা কখন বাড়ি আসবে? তোর বাবা এই আসলো বলে, তোর বাবা আজকে তোর জন্য উড পেন্সিল আর রবার কিনে আনবে, তাই একটু দেরি হচ্ছে। ওদিকে বাঁশ বাগানে বেশ কয়েকটা শিয়াল মোহনকে একেবারে ঘিরে ধরেছে। আচ্ছা, মনে হয় আমার বেঁচে ঘরে ফিরা হলো না। তখনই শিয়াল দৌড়ে এসে মোহনের পায়ে কামড় বসায়। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছে, বাঁচাও। কিন্তু মোহনের কথা কেউ শুনতে পায় না। শিয়ালটা টেনে হিঁচড়ে মোহনকে নিয়ে যেতে থাকে। ওদিকে মা আর মেয়ে বাবাকে খুঁজতে হারিকেন হাতে নিয়ে গ্রামের বটতলায় মোড়ে এসে পৌঁছয়। মা, বাবা কোথায়? বাবা তো এখানেও নেই। বাবা যে কোথায় আছে কে জানে। কারো কাছে যে একটু সাহায্য চাইবো, ঘরের বাইরে তো একটাও লোক নেই। ঠিক তখনই বাঁশ বাগানের গভীর থেকে আর্তনাদ ভেসে আসে। শোনা যায় একদল শিয়ালের ডাক। তারপর পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে যায়। ঠিক শুনলাম, আমি ঠিকই শুনলাম এটা চিৎকারের আওয়াজ। হ্যাঁ, আমি হারিকেনটা হাতে নিয়ে একটু এগিয়ে দেখে আসি। মোহিনী মেয়েকে সঙ্গে নিয়ে হারিকেন হাতে নিয়ে মোহনকে বাঁশ বাগানে খুঁজতে থাকে। কিছুটা দূর এগোতেই হারিকেনের আলোয় দেখতে পায় এক ছিন্ন ভিন্ন মৃতদেহ। আমার খুব ভয় করছে, তুমি চলো এখান থেকে, তুমি চলো এখান থেকে। মৃতদেহটা চিনতে মোহিনীর একটুও সময় লাগলো না। সে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। না না না, মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? তুমি এখান থেকে চলো না মা, ওই লোকটাকে দেখে আমার খুব ভয় করছে। তুমি এখান থেকে চলো না মা। মারে, তোর বাবা যে তোর জন্য কখনোই উড পেন্সিল আর নিয়ে আসতে পারবে না, ওটা যে তোরই বাবা রে। হঠাৎই কোথা থেকে একটা শিয়াল এসে রশির পাটা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। মোহিনী একটা লাঠি নিয়ে শিয়ালটার দিকে দৌড়ে যায়। এর পরের দিন সকালে দেখা যায় একটি মৃতদেহের পাশে এক মা মেয়েটিকে কোলে নিয়ে বসে আছে।
আর গ্রামের লোকজনেরা তাদের কাছে দাঁড়িয়ে বলা বলি করছে, রতন কাকা, কি ভয়ঙ্কর বিপদ ঘটেছে যে! হিমাংশু প্রাণীর ভয়ে পথে বেরোনো তো দায়ী হবে যে। মেয়েটার এখনো নিঃশ্বাস চলছে, চল চল মেয়েটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। এরপর কেটে যায় বেশ কিছুদিন। রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিন তাকে আর জীবিত দেখা যায় না। কনকনে শীত পড়েছে, চারিদিকে নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার। রাত তখন ঠিক 12টা। হঠাৎ নরেশের বউ চিৎকার করে কেঁদে উঠলো, এগো কি সর্বনাশ হলো গো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো। এই কান্নার শব্দ শুনে গ্রামের প্রতিবেশীরা সবাই নরেশের বাড়ির উঠানে এসে জড়ো হয়। বলি, ও মেজে বউ, কি হলো গো? এমন করে কাঁদছো কেন? নরেশের কিছু হলো নাকি? তখন নরেশের মেয়ে দেবিকা ঘরের বাইরে এসে বলে, বাবা আজ কথা বলছে না খুড়ো, বাবা কাজ থেকে ফিরতে আজ দেরি হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সেরে পুকুরে হাত মুখ ধুতে গিয়েছিল, ফিরে এসে ছটফট করতে করতে কেমন নিস্তেজ হয়ে গেল, এখন আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কি বলিস কি রে? চল তো গিয়ে দেখি সাপে কাটেনি তো। তারপর গ্রামের সবাই মিলে নরেশের ঘরে ঢুকে নরেশকে ভালোভাবে দেখে, কিন্তু কেউ কিছুই চিহ্নই দেখতে পায় না। নরেশ তো মারা গিয়েছে, এবার আর কোনো কিছু করার নেই। আর কিছুক্ষণ বাদেই বিদ্যুতের ঝলকানো আলোতে দেখা যায় অজয়ের নিথর দেহটা একটা গাছতলার নিচে পড়ে রয়েছে, আর তার গালের পাশ দিয়ে সামান্য একটু রক্ত বয়ে যাচ্ছে। কাকা, অজয় এখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে, যেন তার মুখ দিয়ে কেউ রক্ত চুষে খেয়ে। পালা এখান থেকে, এ নিশ্চয় কোনো রক্ত চুষা। পালিয়ে চল শিগগিরই। সবাই প্রচন্ড ভয় পেয়ে নরেশের দেহ সেখানে ফেলে রেখে যে যার বাড়ির দিকে চলে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন, কিন্তু রাতের অন্ধকারে কেউ বাইরে বেরোলেই পরের দিন তাকে জীবিত অবস্থায় দেখতে পাওয়া যেত না। একদিন পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে, গ্রামে এসব কি শুরু হয়েছে বলতো? এখন তো দিনের বেলা বেরোতেই খুব ভয় ভয় করে। যা বলেছিস রে, দিনের আলো থাকতেই ঘরেতে সবাই ঢুকে দরজা জানলা বন্ধ করে দিতে হচ্ছে, তাই না? না হলে তো রক্ত চুষা যাকে ইচ্ছা তাকে খেয়ে নিবে রক্ত চুষে। আচ্ছা, এর কি কোনো সমাধান হবে না? গ্রামের সকলের মিলে এর সমাধান ব্যবস্থা নেওয়া উচিত। এরপর গ্রামের সকলে মিলে বুড়ো বটতলায় জড়ো হয়। দেখো, আমরা সবাই রক্তচোষার ব্যাপারে জানি, কিন্তু আজ পর্যন্ত তাকে কখনো দেখিনি। সে হঠাৎ করে এই গ্রামে কোথা থেকে এলো আর কেন এলো সেই সম্পর্কে আমরা কিছুই জানি না। এই সমাধান খুঁজে বার করার জন্যই আজকে এই সভা ডাকা হয়েছে। রক্তচোষার ব্যাপারে যদি তোমাদের কারো জানা থাকে তাহলে বলো তাড়াতাড়ি। আচ্ছা, তোমরা আরো একটা কিছু লক্ষ্য করেছো? সেই রক্তচোষা কিন্তু কোনো পশু বা পাখির রক্ত খাচ্ছে না, শুধুই মানুষের রক্ত চুষে খাচ্ছে। তারা সবাই মিলে অনেকক্ষণ আলোচনা করার পর ঠিক করে কলিকাপুরে বসবাসকারী এক তান্ত্রিকের কাছে যাবে। আলোচনা যখন হয়ে গেল তাহলে আর দেরি কেন, চলো সব। এরপর সবাই মিলে কলিকাপুরের বসবাসকারী তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তাকে সমস্ত কথা খুলে বলে। কিছু একটা উপায় বলে দিন বাবা, আমরা তো মহা বিপদের মধ্যে দিন কাটাচ্ছি। বলিস কি রক্তচোষা? আমি ভূত, পেতনি, শাকচুন্নি, পিশাচিনি কত প্রেতাত্মা বন্দি করেছি, তাদেরকে বশ করেছি, কিন্তু রক্তচোষার ব্যাপারে তো আজ পর্যন্ত কোনো খবর পাইনি। চল তো গিয়ে দেখি একবার। তারপর তান্ত্রিক সকলের সাথে এসে বুড়ো বট গাছতলায় যজ্ঞ শুরু করে বসে। শোনো গ্রামবাসী, আমাকে এমন একজনকে লাগবে যাকে আমি টোপ হিসাবে ব্যবহার করব, তবে মনে রেখো এতে প্রাণের ঝুঁকিও আছে।
ও মা, সে কি কথা? আমরা রক্তচোষার ব্যাপারে জেনে বুঝে কাকে টোপ হিসেবে পাঠাবো বাবা? না না বাবা, আপনি অন্য কিছু উপায় বলুন। আমরা এইভাবে ঘরের মানুষকে যেতে দিতে পারবো না। দেখো, আমার কাছে একটা উপায় আছে। এমনি তো আমার বয়স হয়েছে, আজ আছি তো কাল নেই। গ্রামবাসীর মঙ্গলের জন্য তান্ত্রিকের কাছে টোপ হিসাবে আমিই থাকবো। তোমরা শুধু আমার এই বাপ মা মরা নাতনিটিকে দেখো। আমি মরে গেলে ওর তো পৃথিবীতে আর কেউ থাকবে না। আর এই সব কথা দূরে দাঁড়িয়ে শুনছিল রতন বাবুর নাতনি, 8 বছরের ছোট্ট মেয়ে রাশি। যেদিন ভরা অমাবস্যায় বুড়ো গাছতলায় তান্ত্রিক যখন যজ্ঞ বসে, তার সামনে বসে রতন বাবু। কিন্তু এদিকে রাশি আর দাদু ওই তান্ত্রিক বাবার কাছে গিয়েছে রক্তচোষাকে ধরার জন্য। কিন্তু তাকে ধরার আগে দাদুকে যদি রক্তচোষা ক্ষতি করে দেয়, না না, আমি এটা কিছুতে হতে দেব না, কিচ্ছু হতে দেব না। এই কথা মনে করেই রাশি বাড়ি থেকে বেরিয়ে একা চলে যায় জঙ্গলের দিকে। আর সেখানে পৌঁছে, রক্তচোষা, রক্তচোষা, কোথায় আছো তুমি? আজ আমাকে ধরার জন্য আমার দাদু ওই তান্ত্রিকের কাছে গিয়েছে। কিন্তু আমার দাদুর কোনো ক্ষতি করো না। যদি তোমার খিদে পায় তাহলে তুমি আমার রক্ত চুষে তোমার খিদের পেট ভরাও। এসো 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 আমার কাছে। ঠিক তখনই জঙ্গলে ওঠে প্রচন্ড ঝড়। গাছপালাগুলো এলোমেলো ভাবে দুলতে থাকে। কিন্তু রাশি ভয় না পেয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। রক্তচোষা, এসো আমার কাছে, আমার রক্ত খাবে, এসো। এরপর সেই রক্তচোষা রাশির সামনে আসে। দেখা যায় এক বুড়ি, হাতে তার লাঠি আর এক হারিকেন। সে এগিয়ে আসছে, বিবস্ত্র তার চেহারা, বিচ্ছিরি তার মুখের হাসি। ওদিকে তখন যজ্ঞের আসনে বসে তান্ত্রিক বলে ওঠে, আর এক মুহূর্ত দেরি নয় রতন বাবু, শীঘ্রই চলো আমার সাথে। ততক্ষণে জঙ্গলের মধ্যে রাশির সামনে এসে দাঁড়িয়েছে সেই রক্তচোষা। তুই এখানে কেন এসেছিস? ফিরে যা, ফিরে যা বলছি। আমি তো রক্ত খেতে পারবো না। কে তুমি? আর কেনই বা আমার রক্ত খেতে পারবে না? তুমি তো যাকে পাও তারই রক্ত চুষে খাও। হ্যাঁ, আমি ওই গ্রামের যাকে পাবো তার রক্ত চুষে খাবো। কিন্তু তোর মতো শিশুর সাথে আমি এটা করতে পারি না। এর কারণ জানতে চাস? তবে শোন, আজ থেকে বহু বছর আগে। ওগো, কে কোথায় আছো? আমাকে সাহায্য করো। আমার ছেলেটা গ্রামের হসপিটালে অপারেশন চলছে। যা রক্ত জোগাড় করছিলাম সব শেষ হয়ে গেছে, আরো রক্ত লাগবে। তোমরা কেউ হাসপাতালে গিয়ে আমার সাথে একটু রক্ত দেবে? খেপেছ পাগল নাকি? আমরা রক্ত দিয়া তারপর মাথা ঘুরে পড়ে মরি নাকি? না না, এইসব এখানে হবে না। যাও তো এখান থেকে, যাও। ডাক্তার বাবু বলেছেন 1 বোতল রক্ত দিলে কিচ্ছু হয় না, বরং রক্ত দিলে শরীরের পক্ষে ভালো। স্বামীহারা দিদা বাবু আমি, ওই ছেলে ছাড়া আমার কেউ নই। আমার এরপর একটু দয়া করো। কে আছিস? সবাই মিলে একে পিটিয়ে বিদায় করতো, তখন থেকে ঘ্যান ঘ্যান করে চলেছে। যা এখান থেকে, যা। হ্যাঁ বাবু, তুমি যাও এখান থেকে। আমরা রক্ত দিয়ে কেউ মরতে চাই না। তারপর সবাই মিলে সেখান থেকে মোহিনীকে বের করে দেয়। অনেক কাকুতি মিনতি করেও মোহিনীকে কেউ সাহায্য করতে চায় না। তারপর সেদিন আমার ছেলেকে শুধুমাত্র রক্তের অভাবে বাঁচাতে পারিনি। তারপর থেকে আমি অন্যদের মতোই রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। আর আমার মৃত্যুর পর প্রতিশোধ, প্রতিশোধ। তোমার সাথে এটা মোটেও ভালো হয়নি, কিন্তু তা বলে তুমি সবাইকে
এভাবে কষ্ট দিও না। তুমি কতজনের প্রাণ নিয়েছো, আমি তোমাকে কথা দিচ্ছি রক্তদানের ব্যাপারে আমি সবাইকে বুঝাবো। বড় হয়ে পড়াশোনা করে আমি রক্তদানের সম্পর্কে মানুষকে সচেতন করব। তুমি ফিরে যাও রক্তচোষা। ঠিক আছে, তুমিও আমার সন্তানের মতো। তোমার কথায় আমি এই গ্রামের মানুষদেরকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে, আমি আসছি। আমি এখানে কোনোদিনও ফিরবো না। রক্তচোষার সাথে রাশি যখন এই কথা বলার সাথে ব্যস্ত ছিল, তান্ত্রিক ও রাশির দাদু রতন বাবু তাদের সমস্ত কথা আড়াল থেকে শুনছিল। তারপর তুমি তো অবাক করে দিলে মা, এত রাতে ঝড় জলের মধ্যে একা একা জঙ্গলে এসে ওই ডাইনির সঙ্গে কথা বলছিলে, তাকে আবার আশ্বস্ত করে ফিরে যেতে বললে। ধন্য তোমাকে মা, ধন্য। এই তান্ত্রিক তোমাকে প্রণাম জানাচ্ছে। এরপর তান্ত্রিক বাবা রতন বাবু রাশিকে নিয়ে জঙ্গল থেকে ফিরে আসে। গোটা গ্রামে রাশি জয় জয়কার পড়ে যায়। রাশিও গ্রামের হসপিটালে গিয়ে রক্তদানের সম্পর্কে ভালোভাবে জেনে নিয়ে তারপর গোটা গ্রামকে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাতে সচেতন করে। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।